আচ্ছা এখন তাহলে আমরা পড়ে নিই SN1, তারপরে কম্পেয়ার করব। SN1 জাস্ট এর উল্টোটা হবে, উল্টো মানে জাস্ট এইখানটা চেঞ্জ হবে। 1 মানে ইউনিমলিকুলার, আর কি লিখবে এটা কোন অর্ডারকে ফলো করবে, ফার্স্ট অর্ডারকে ফলো করবে। তাহলে ইউনিমলিকুলার মানেই কিন্তু ফার্স্ট অর্ডার নয়, ফলো করে ফার্স্ট অর্ডারকে। তো লিখে নাও সাবডিভিশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার। আর এটা ফলো করবে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। অর্থাৎ এখানে যে রেট অফ রিয়াকশন এটা ডিপেন্ড করবে অনলি ফর যেটা সাবস্ট্রেট থাকবে তার কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে। এখানে কিন্তু অ্যাটাকিং রিজন নিউক্লিওফাইল আসবে না, অনলি সাবস্ট্রেট। দেখো এবার নেক্সট একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখো, তোমাদের পরীক্ষায় বেসিক্যালি এই এক্সাম্পলটাই দিয়ে বইতেও থাকে, আমিও ইউজ করছি, এটাই বেসিক্যালি তোমাদের বইতে থাকবে। এখানে ধরো আমি NaOH নিলাম, এখানে Na প্লাস আর OH মাইনাস, তাহলে এটা OH মাইনাসটা হচ্ছে আমাদের নিউক্লিওফাইল আর এটা হচ্ছে সাবস্ট্রেট। এখানে কি হবে না, এখানে মনে রাখতে হবে এই যে রিয়াকশনটা এটা 2 স্টেপ রিয়াকশন হবে। এটা কটা স্টেপে হবে, 2 স্টেপ রিয়াকশন। আগেরটা ছিল 1 স্টেপ, এটা হবে 2 স্টেপ। তার মানে এটা একের অধিক আছে, তার মানে এটা কমপ্লেক্স রিয়াকশন বলতে পারি আমরা। আচ্ছা যে সমস্ত, এটা আবার কেমিক্যাল কাইনেটিক্সের সাথে রিলেটেড, কিভাবে যে সমস্ত বিক্রিয়াতে, হ্যাঁ যে সমস্ত বিক্রিয়াতে দুটো স্টেপ থাকবে মানে একের অধিক স্টেপ থাকবে তাকে আমরা কমপ্লেক্স বলি। এবার এক কমপ্লেক্স রিয়াকশনের ক্ষেত্রে স্যার রিয়াকশন রেট কার উপর ডিপেন্ড করবে, অনেকগুলো তো স্টেপ আছে, কোনটার উপর ডিপেন্ড করবে, কিছু স্টেপ ফাস্ট হবে কিছু স্টেপ স্লো হবে, ডিপেন্ড করবে কার উপর, অলওয়েজ রিয়াকশন ডিপেন্ড করে স্লো স্টেপের উপর, অলওয়েজ। তাহলে এখানে এই যে দুটো স্টেপ হবে স্যার, দুটো স্টেপ কি কি, ওটাই আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম যে স্টেপটা হয় সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন ফরমেশন। কি হবে, কার্বোক্যাটায়ন ফরমেশন, অর্থাৎ লিভিং গ্রুপটা বাদ চলে যাবে, দিয়ে কার্বোক্যাটায়ন তৈরি হবে। এবং এই কার্বোক্যাটায়নটা যদি স্থায়ী হয়, কার্বোক্যাটায়নটা কি হবে এখানে ইন্টারমিডিয়েট, ব্র্যাকেটে লিখে রাখবো ইন্টারমিডিয়েট। যেমন মুভির মাঝে হয় না ইন্টারমিশন, হয় না, দেখুন তোমার মুভিতে থাকে মাঝে একটা পর্যায়ে আছে ইন্টারমিশন বলে লক হয়ে যায়, তারপরে নতুন একটা গল্প শুরু হয় আবার, সেখানে সেরকম একটা ধাপ হয়ে গেল ইন্টারমিডিয়েট, এরপর নিউক্লিওফাইল অ্যাটাক করতে আসবে ওকে। যদি এখানে ইন্টারমিডিয়েট স্টেবল হয় তারপর নিউক্লিওফাইল ওকে অ্যাটাক করবে, ইন্টারমিডিয়েট যদি আনস্টেবল হয় তাহলে SN1 রিয়াকশন হবে না। এই জন্য আমাদের নিটে এবছরও পড়েছিল 2024-এ যে SN1 রিয়াকশন কোনটার ভালো হবে। যখন 4টে অপশন থাকবে আমাকে খুঁজতে হবে কি, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। এই যে ফার্স্ট স্টেপ এটাই হয় স্লো স্টেপ, এটার উপর ডিপেন্ড করে রিয়াকশন রেট। আর দ্বিতীয় স্টেপে কি হবে স্যার, নিউক্লিওফাইল অ্যাটাক, নিউক্লিওফাইল অ্যাটাক অন কার্বোক্যাটায়ন। তাহলে প্রথম স্টেপে হয় কার্বোক্যাটায়ন ফরমেশন, দ্বিতীয় স্টেপে হয় নিউক্লিওফাইল অ্যাটাক। এবার আমরা এটাকে ভেঙে দেখাবো কি কিভাবে হয়। ওপরটা আমি একটু মুছে দিচ্ছি এখানে। লেখো ফার্স্ট স্টেপ। প্রথম ধাপে কি হবে, প্রথম ধাপে কেবলমাত্র আমাদের ওই সাবস্ট্রেট পার্টটা আসবে, এটা লিখে নাও, এটা হচ্ছে সাবস্ট্রেট। এর মধ্যে লিভিং গ্রুপ কোনটা, হ্যালোজেন, তো এটা কি হবে ফার্স্টে বাদ চলে যাবে, এটা হবে স্লো স্টেপ। তো এটা বাদ চলে গেলে কি পাওয়া যাবে, CH3 and CH2, এখানে কে আসবে প্লাস, এন্ড কে আসবে Br মাইনাস। তো দেখো কার্বনের মাথায় প্লাস হলে তাকে আমরা কি বলি, কার্বোক্যাটায়ন, তো এটাই তো কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে কার্বোক্যাটায়ন, এটাই ইন্টারমিডিয়েট। সেকেন্ড স্টেপে স্যার কি হবে, দ্বিতীয় ধাপে সেকেন্ড স্টেপে
এই যে কার্বোক্যাটায়নটা আমরা পেলাম এটা স্থায়ী হবে কিনা আগে যাচাই করবো আমরা। এই জন্যই তোমাদেরকে এখানে পড়তে হবে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি, ইন্ডাকটিভ এফেক্ট, হাইপার কনজুগেশন, রেজোন্যান্স, অ্যারোমেটিসিটি, যা যা আছে। এবার বোঝা গেল কেন তোমাদের ওইগুলো ওখানে পড়িয়েছিলাম। আর এখানে যদি না মনে করতে পারো তাহলে আর রিঅ্যাকশন এগোবে না, দ্বিতীয় স্টেপ আর করতে পারবো না আমরা। তাহলে কি হবে? আচ্ছা বলো, এই কার্বোক্যাটায়নটা কিভাবে স্টেবিলাইজ পাবে? রেজোন্যান্স হবে, রেজোন্যান্স। স্যার ডবল বন্ডই নেই, পাই বন্ডই নেই, তাই না? রেজোন্যান্স হওয়ার জন্য কি চাই? ওদের নিশ্চয়ই ডবল বন্ড, পাই বন্ধন দরকার, তো নেই, তাহলে রেজোন্যান্স হলো না। এই রেজোন্যান্সের পরে কার কথা ভাববে? হাইপার কনজুগেশন। কি দেখে বুঝবে? স্যার যে কার্বনের মাথায় পজিটিভ চার্জ দেওয়া আছে ওর সাথে যে কার্বনগুলো সরাসরি যুক্ত আছে না, ওদেরকে বলা হয় আলফা কার্বন। ওদের কি আছে? হাইড্রোজেন অ্যাটম আছে, তো এদের নাম হচ্ছে আলফা হাইড্রোজেন। তো যত আলফা হাইড্রোজেনের সংখ্যা বেশি হবে তত হাইপার কনজুগেশন বেশি হয়, আর যত বেশি হাইপার কনজুগেশন তত বেশি স্থায়িত্ব। তাহলে এই জন্য এর স্থায়িত্ব কি হবে? এর হাইপারকনজুগেশন কটা হবে? 9খানা হাইপার কনজুগেশন, 9টা আলফা হাইড্রোজেন আছে, তো এর স্থায়িত্ব বেশি হবে। তাহলে ওটা স্থায়ী হচ্ছে বলে পরের স্টেপটা আমরা করতে পারবো। তো CH3 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 এখানে হবে প্লাস। এবার কি আসবে? নিউক্লিওফাইল। এবার দেখো কন্ডিশন, আগেরটাই বলেছিলাম পারফেক্ট তোমায় নিউক্লিওফাইল কোথা থেকে অ্যাটাক করতে হবে? ব্যাক সাইড থেকে, অপোজিটে। এখানে দেখো যে কোনো দিক থেকে অ্যাটাক করবে, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, এখানে তো লিভিং গ্রুপ নেই এর কাছে, তুমি এদিক থেকে অ্যাটাক করতে পারো। দেখো এদিক থেকে অ্যাটাক করলে লিভিং গ্রুপটা কোন দিকে ছিল? ওই দিকে ছিল, তাহলে এর রেসপেক্টে কি হবে? ফ্রন্ট সাইড। তুমি এদিক থেকে যদি অ্যাটাক করো তাহলে কি হবে? ব্যাক সাইড। তাহলে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটোই করা যাবে। তার মানে তুমি যদি ফ্রন্ট সাইড থেকে করো তাহলে এই যৌগটার বিন্যাস আর এই যৌগটার বিন্যাস একই আসবে, আর যদি ব্যাক সাইড থেকে অ্যাটাক করো ঠিক উল্টে যাবে। তাহলে এখানে ইনভার্সান অ্যান্ড রিটেনশন। রিটেনশন মানে কি? রি মানে কি? রিপিট বলি না, রিপিট মানে ঘুরে আসা, তো রিটেনশন মানে কি? আবার ঘুরে একই চলে আসছে। অর্থাৎ এই যৌগটার বিন্যাস যদি আর থাকে, তোমাদের RS নোমেনক্লেচার হয় না, তো এখানে RSও শিখতে হবে, না তো বলতেই পারবে না। তো এই যৌগ যদি আর হয় তাহলে এটাও ফ্রন্ট সাইড থেকে অ্যাটাক করলে কি হবে? আর হবে। আর যদি ব্যাক সাইড থেকে অ্যাটাক করে তাহলে এস হবে। তাহলে দুটোই তো আছে স্যার, তাহলে একে এক কথায় কি বলা হয়? রিটেনশন ইনভার্সন একসাথে হলে তাকে কি বলা হয়? রেসিমাইজেশন। তো ওটা আমাদের দেওয়া আছে এখানে এন সেটের মধ্যে। বিআর মাইনাস এটা তো চলে, ওটা তো পরে এর সাথে যুক্ত হয়ে যাবে। এই যে এনে আমরা দিয়েছিলাম না, এনে ওইচ, এখান থেকে তো ওইচ মাইনাস আসছে, পরে আসি এনে প্লাস তোর সাথে যুক্ত হয়ে যাবে। ওটা লিভিং গ্রুপ তো চলে গেছে, ওরা আসবে না। এখানে নিউক্লিওফাইলটা ওইচ মাইনাস, এই যে এখানে আমরা বিআর মাইনাসটা বাদ দিয়েছি, ওটা যা চলে গেছে ওটা যুক্ত হবে এখন এর সাথে। হ্যাঁ, এই ওইচ মাইনাসটা এখান থেকেও আসতে পারে, এখান থেকে, কেন এর কাছে তার কোনো হ্যালোজেন নেই, এই বিআর তো এর কাছে নেই। আগে কি ছিল? আগের স্টেপের কথা, SN1 2 এর কথা ভাবো, সেখানে আগে লিভিং গ্রুপ বাদ যায় না, যখনই নিউক্লিওফাইল অ্যাটাক করে তখনই বিআর হ্যালোজেন বাদ যায়, লিভিং গ্রুপ বাদ যায়, তাই সেখানে যে কোনোভাবে অ্যাটাক করা যাবে না। এখানে কি হয়? আগে লিভিং গ্রুপ বাদ দিয়ে দেওয়া হয়, তারপরে নিউক্লিওফাইল আসে, তো যে কোনো দিক থেকে অ্যাটাক করতে পারবে। তাহলে এখানে কি হবে? প্রোডাক্ট CH3 অ্যান্ড হবে। তো এখানে ইনভার্সন রিটেনশন দুটোই হয়, অর্থাৎ একে আমরা নাম দেবো রেসিমাইজেশন। তাহলে এখানে দেখো এই যে ওইচ মাইনাসটা আসছে, এর উপর কিন্তু রিয়াকশন রেট ডিপেন্ড করে না, ডিপেন্ড করে কার উপর? শুধুমাত্র এই যে প্রথম স্টেপ, এটাই তো স্লো স্টেপ, পরেরটা হয় ফার্স্ট স্টেপ, এটা অনেক তাড়াতাড়ি হয়, এটা ফার্স্ট লিখে রাখ, এটা অনেক দ্রুত গতিতে সম্পন্ন হয়। কেন দ্রুত হয় বলো তো? এর কাছে কি চার্জ? পজিটিভ চার্জ, এর কাছে কি চার্জ? নেগেটিভ চার্জ, তো পজিটিভ নেগেটিভ অ্যাটাক করবে, তো তাড়াতাড়ি হয় স্টেপটা, আর ওটা দেরি করে হয়। ওই যেটা দেরি করে হবে কমপ্লেক্স রিঅ্যাকশনের ক্ষেত্রে সেটার উপর রেট ডিপেন্ড করে। আচ্ছা, এবার যেটা আমি করবো, দেখো কম্পেয়ার যদি করা হয়, মুছে দিই এটা। এখন দেখো আমি কম্পেয়ার যেটা করবো, CH3Cl এর সাথে দেওয়া ছিল KOH, আর পরে যেটা করলাম CH3 CBr এর সাথে দিলাম আমি NH দিয়েছিলাম, তাই তো? আমি এখন করতে যাচ্ছি এর করব আমি SN1 আর এর করতে যাচ্ছি SN2। আমার কথা হচ্ছে এটা কি হবে? বলো। আগে তো উল্টোটা করেছিলাম, যে এই যে কম্পাউন্ডের ক্ষেত্রে কি করেছিলাম? SN2, আর এক্ষেত্রে কি করেছিলাম? SN1। আমি চাইছি উল্টো করতে, তাহলে কি হবে? সেটাই কারণ, বলো কেন হবে না? আগে এটা বলো,
এটা যদি SN1 করতে চাইছে তাহলে অ্যাট ফার্স্ট এর কি বলবো কার্বোক্যাটায়ন করতে হবে, মানে অ্যাট ফার্স্ট এর Cl-টা বাদ দিয়ে কি আসবে CH3+, মানে ইন্টারমিডিয়েট হলো কার্বোক্যাটায়ন, এটা স্টেবল তো, তার মানে এর SN1 হবে না। কেন হলো না বুঝতে পারলে? ডিউ টু স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। তার মানে যখনই তোমায় পরীক্ষায় কোশ্চেন দেবে যে নিচের কোনটির SN1 বিক্রিয়া হবে কি হবে না, আবার কোনটার ইজিলি হবে কোনটার ইজিলি হবে না, লিস্ট রিঅ্যাক্টিভ মোস্ট রিঅ্যাক্টিভ, কি করে খুঁজবে বুঝতে পারলে? কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যদি SN1 দেয়, আর SN2 দিলে কি খুঁজবে সেটা পরেরটাই আসি। স্যার এটার ক্ষেত্রে কি হবে? এটাকে ভেঙে লিখে ফেলো, CH3 CH3 CH3। যদি এভাবে ভেঙে লিখো তাহলে কিন্তু ঠিকঠাক হয়তো বুঝতে পারবে না, তোমরা ফাঁক দেখতে পাবে। কিভাবে বলো তো? স্যার এখানে তো ফাঁকা জায়গা আছে, এখানে তো ফাঁকা জায়গা আছে, OH দিয়ে অ্যাটাক করে দেবে, ঠিক আছে, ফাঁকা জায়গাটা ভরাট করতে হবে। কিভাবে দেখো, এই কার্বনের কাছে কটা হাইড্রোজেন আছে? 3টে। দেখো আমি যদি ভেঙে লিখি আর ফাঁকা জায়গা খুঁজেই পাবেন। এবার ভরেছে ফাঁকা জায়গা, ভরে গেছে। এবার দেখো এখান থেকে কি আসবে? OH মাইনাস। তো আমি করতে চাইছি কি SN2, SN2 তে কি হয়? নিউক্লিওফাইল সবসময় ব্যাক সাইড থেকে অ্যাটাক করে, ব্যাক সাইডে ফাঁকা জায়গা আছে, তো যেখানে অ্যাটাক হয়তো বের মধ্য দিয়ে যাবে এদের সাথে কি হবে? স্টেরিক হিন্ডেন্স হবে। স্টেরিক মানে ধাক্কা হয়ে যাবে, কেমিস্ট্রি ভাষায় কি বলি আমরা? স্টেরিক হিন্ডেন্স। আবার এখান দিয়ে যেতে চাইলেও কি হবে? স্টেরিক হিন্ডেন্স হবে। তো এর কারণে কি হবে? ব্যাক সাইড এটা করতে পারছে না, ব্যাক সাইড না করলে কার্বনের কাছে যদি না পৌঁছায় তাহলে হ্যালোজেন কি কোনোভাবে এফেক্টেড হবে? তাহলে এই জন্য এখানে SN2 হবে না, তাহলে অপোজিট তো স্যার হচ্ছেই না। বোঝা গেছে কি বললাম? এবার এখান থেকে ছেলেমেয়েরা কিভাবে মুখস্থ করতে শুরু করে দেখা যাক মুখস্থ কিরকম হয়। তাহলে এটা কত ডিগ্রি কার্বন? 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি কার্বন থাকলে কি রিঅ্যাকশন হচ্ছে স্যার? SN2। এটা কত ডিগ্রি কার্বন? 3 ডিগ্রি। তো 3 ডিগ্রি কার্বন থাকলে স্যার কি হবে? SN1। এটাই মুখস্থ করে। কোথায় সমস্যা? এটাই করে এসছো, সমস্যা দেখো। একটা কোশ্চেন দিলেই সমস্ত মুখস্থ মাথা থেকে খুলে চলে যাবে। আমাকে বোঝাও এটা কি, এটা কত ডিগ্রি? কত ডিগ্রি এটা? 2 ডিগ্রি। যে কার্বনের সাথে হ্যালোজেন আছে সেই কার্বনটাতে একটা কার্বনে যুক্ত আছে, তো 1 ডিগ্রি। তো এটা এর নাম, এই কম্পাউন্ডের নাম কি? বেনজাইল হ্যালাইড, বেনজাইল ক্লোরাইড। আচ্ছা এটা 1 ডিগ্রি। তোমরা তাহলে মুখস্থ করে কি করেছো? SN2। এখানে যে বেনজিন যে বাল্কি গ্রুপ আছে হবে তো? কেন মুখস্থ করেছি যে আমি SN2। আবার দেখো যদি এখানে Cl-টা বাদ দিয়ে দিই কি পাবো বলো তো? এখানে এইটা পাবে, এর মধ্যে প্লাস, এটা রেজোনেন্স হবে তো, ডবল সিঙ্গেল পজিটিভ রেজোনেন্স দিয়ে 5 তো পাবে, মানে কার্বোক্যাটায়ন স্টেবল হচ্ছে। তো কোন রিঅ্যাকশনে হচ্ছে? কার্বোক্যাটায়ন স্টেবল হলে কি হয়? কেন 1 ডিগ্রি আছে যে SN2 হবে না? এবার বুঝতে পারলে মুখস্থ বিদ্যা কতটা ভয়ঙ্কর? হ্যাঁ মুখস্থ করো, জেনে বুঝে করো, না জেনে যদি শুধু স্যার মুখস্থ করে তোতা পাখির মতো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আবার এটা দেখো 3 ডিগ্রি আরো দিচ্ছি, যার হবে না। দেখো এই যে হ্যালোজেনটা যুক্ত আছে, তাকো এদিকে, এই যে হ্যালোজেনটা এখানে যুক্ত আছে এই কার্বনটাতে, এটা কত ডিগ্রি? 3 ডিগ্রি। তাহলে এরও SN1 হবে। তো এখান থেকে আমাদের কার্বোক্যাটায়নটা তৈরি করতে হবে। এটা কি পজিশন? ব্রিজ হেড পজিশন। এটাকে বলা হয় ব্রিজ বন্ড বলা হয়। তো ব্রিজ হেড পজিশনে কখনো পজিটিভ চার্জ স্টেবল হয়? তাহলে কি বুঝতে হবে? সবসময় বুঝতে হবে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি থাকলে SN1 হবে, আর বাল্কি গ্রুপ না থাকলে SN2 হবে। এটা দেখে করবো, মুখস্থ দিয়ে ডিগ্রি দিয়ে তো কিছু হবে না। কোথায়? তো এটা তো আনস্টেবল কার্বোক্যাটায়ন, এ তো SN1ও হবে না, SN2ও হবে না, কিছুই হবে না। বোঝা গেছে এবার? আর ওটার ক্ষেত্রে কি ছিল? 1 ডিগ্রি হওয়া সত্ত্বেও ওর ক্ষেত্রে কি হবে? SN1 হবে। তাই না বলছি তোমরা বুঝে শুনে করো, মেকানিজম পড়ো একটু। সব রিঅ্যাকশনের মেকানিজম আমি পড়াবো না তোমাদের, কারণ সবগুলো তো মনে রাখতে পারবে না, বাট যেগুলো মেকানিজম পড়তে হবে সেগুলো তো পড়তেই হবে, SN1 SN2 তো জানতেই হবে। এবার বোঝা গেছে?
তাহলে এবার নিটের যে কোশ্চেনটা ছিল সেটা একটু সলভ করার চেষ্টা করি আমরা। আচ্ছা, ওটা করার আগে আরেকটা কোশ্চেন, আরো কয়েকটা কোশ্চেন দিই। হ্যালোএলকেন চ্যাপ্টার মূলত এখানে বেশিরভাগটাই এই পার্টটা নিয়ে আছে। এবার তোমাদের প্রত্যেকটা হ্যালোএলকেনের টপিক জানতে হবে, নামগুলো তোমাদের কি কি নাম পড়তে হবে দেখো। অ্যালকাইল হ্যালাইড সবাই জানো, অ্যালকাইল হ্যালাইড কোন যৌগ, আমি নামগুলো পরপর লিখে দিচ্ছি। পরে হচ্ছে অ্যালাইলিক হ্যালাইড, নাম জানো সবাই অ্যালাইলিক। তো এখানে অ্যালকাইল আর অ্যালাইলিক দুটো কিন্তু আলাদা। আর কি আছে 3 নম্বরে বেনজাইলিক, বেনজাইল বা বেনজাইলিক হ্যালাইড। এগুলো চিনতে হবে না, তুমি এসএনএস পরীক্ষা করতেই পারবে না, পরীক্ষার নাম দেয়া থাকবে। নেক্সট 4 নম্বর থাকবে ভিনাইল বা ভিনাইলিক যেটা বলতে পারো হ্যালাইড। আর 5 নম্বর থাকবে অ্যারাইল হ্যালাইড। প্রত্যেকটার একটা করে এক্সাম্পল এবং গ্রুপগুলোকে চিনতে হবে কোনটা কি। দেখো অ্যালকাইল হ্যালাইড মানে কি, অ্যালকাইল গ্রুপ থাকবে তার সাথে হ্যালাইড থাকবে। অ্যালকাইল গ্রুপ মানে কি, অ্যালকাইল গ্রুপ আছে মিথাইল বা ইথাইল বা প্রোপাইল, এরকম কিছু গ্রুপকে আমরা কি নাম দিই, অ্যালকাইল গ্রুপ। অর্থাৎ এক কথায় বলতে গেলে CH3Cl বা CH3CH2Cl এগুলোকে বলা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। তাহলে এখানে হ্যালোজেনগুলো কোন সংকরণের কার্বনে যুক্ত আছে, sp3 সংকরায়িত কার্বনের সাথে যুক্ত আছে, তাই না? তাহলে ওখানে বিক্রিয়াটা কিভাবে হবে, এবার সেটা ডিগ্রির উপর ডিপেন্ড করছে স্যার। যদি এটা 1 ডিগ্রি থাকে মানে বাল্কি রূপ কম থাকে তাহলে সেটা SN2 হবে, আর যদি বেশি বাল্কি রূপ চলে আসে তাহলে SN1 হবে। তার মানে তোমার যদি এটা কোশ্চেন দেয় টার্ট বিউটাইল, যেটা বলেছিলাম এটা তো টার্ট বিউটাইল হয়, এটাও তো এক প্রকারের কি হবে অ্যালকাইল হ্যালাইড, তাই না? কারণ এটাকে কি গ্রুপ বলা হয়, টার্ট বিউটাইল গ্রুপ, এটাই অ্যালকাইল গ্রুপ। এখানে কার্বনটা কোন সংকরণে আছে, sp3। আবার এখানে এর সাথে 3টে বাল্কি গ্রুপ যুক্ত আছে, তো নিউক্লিওফাইল ব্যাকসাইড এটা করবে না, তাহলে এখানে কি হবে SN1 হবে। তো জাস্ট দুটো কথা সবসময় মাথায় রাখবে, SN2 বললেই ব্যাকসাইডের কথা মনে করবে, SN1 বললেই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি। এই দুটো পয়েন্ট মনে রাখলেই করতে পারবে। এবার আসি অ্যালাইলিক হ্যালাইডের কথা। দেখো অ্যালাইলিক হ্যালাইড কি করে চেনা যায় না, কোনো ডবল বন্ড মানে sp2 কার্বনের পরে যদি কোনো sp3 সংকরায়িত কার্বন থাকে, ভালো করে বোঝো এটা, sp2 এই দুটো কার্বনের সংকরণ কি আছে sp2, তারপরেই কি আছে sp3, সরি এটা sp3, এটা হচ্ছে sp2 তারপরেই আছে sp3। তো এই কার্বনটাকে বলা হয় অ্যালাইলিক কার্বন। sp2 এর পরেই যে sp3 থাকবে তাকে কি নাম দেওয়া হয়, অ্যালাইলিক কার্বন। তাহলে ওই কার্বনের সাথে যদি কোনো হ্যালোজেন থাকে তাকেই বলা হয় অ্যালাইলিক হ্যালাইড। এগুলো সব গুরুত্বপূর্ণ কথা, কারণ এগুলো নাম মনে রাখলে পরীক্ষায় নাম দিয়ে দেয়। এমনকি তোমাদের এতে কোশ্চেন দিয়েছিল 2023-এ, নিচের কোনটি অ্যালাইলিক হ্যালাইড, যেই মেনেও দিয়েছিল, আর 2023-এ নিচে দিয়েছিল। হ্যাঁ, sp2 কার্বনের পরেই যদি sp3 কার্বন থাকে, তাহলে বলো যদি এটা দেওয়া হয়, ধরো দেওয়া আছে এটা, এটা কি হবে, দেখো sp2 দুটো আছে তারপরে sp3, তাতেই হ্যালোজেন আছে, তাহলে কি হবে অ্যালাইলিক হ্যালাইড। তো এটা একটা উদাহরণ, বোঝা গেছে কি বললাম। এবার এর ক্ষেত্রে কি রিঅ্যাকশন হবে, SN1 হবে না SN2 হবে, বুঝে দেখো। যদি আমি স্যার হ্যালোজেনটা বাদ দিই কি পাবে, CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 প্লাস হবে, তো এটা কি রেজোন্যান্স হবে না, ডবল বন্ড সিঙ্গেল বন্ড পজিটিভ চার্জ, তো রেজোন্যান্স হবে, তাহলে কি হবে স্থায়ী হবে। এই জন্য এখানে SN2 বিক্রিয়া ভালো হবে, সরি SN2 বলছি, SN1 বিক্রিয়া ভালো হবে, কার্বোনেট স্টেবিলিটি, সেই জন্য SN1 হবে। একই রকম ভাবে কি হবে, এখান থেকে যদি Cl চলে যায় এখানে পজিটিভ আসবে, এরও কি হবে SN1। তার মানে আমরা এমনি মনে রাখতে পারি যে অ্যালাইলিক হ্যালাইড থাকলে কোন রিঅ্যাকশন ভালো হবে, SN1, কারণ এটা রেজোন্যান্স দ্বারা স্টেবিলিটি পেয়ে যাবে। বুঝতে পারলে? নেক্সট পরে আসো বেনজাইলিক হ্যালাইড। উদাহরণগুলো সব লিখে রাখো। দেখো বেনজাইলিক হ্যালাইড কি হবে, আগে বোঝো বেনজাইল গ্রুপ কোনটা, এইটাকে বলা হয় বেনজাইল গ্রুপ।
এরপর হ্যালোজেন থাকলে হবে বেনজাইলিক হ্যালাইড, এরপর যদি অ্যালকোহল OH থাকে তাকে আমরা বলবো বেনজাইল অ্যালকোহল। নামগুলো শুধু পরিবর্তনে, গ্রুপটা বেনজাইল গ্রুপ। অনেকে বলে স্যার মিথেন থেকে মিথাইল হয়, তো বেনজিন থেকে বেনজাইল হবে না, বেনজিন থেকে বেনজাইল নয়, টলুইন থেকে বেনজাইল। মানে অ্যাকচুয়ালি এটা কোথা থেকে এসছে বলতো, বেনজিনের ওপরে ছিল CH3, আমি এর একটা হাইড্রোজেন বাদ দিলাম, তবেই তো হবে এই গ্রুপটা, ওর নাম কি বেনজাইল। আর বেনজিন থেকে যদি আমরা হাইড্রোজেন বাদ দিই তাহলে কি পাবে, তখন একটা বন্ড খালি হয়ে যাবে, এর সংকেত কি C6H5, এর নাম কি, এর নাম ফিনাইল গ্রুপ, এর নাম বেনজাইল নয়। নামটার মুখস্থ করলে হবে না যে মিথেন থেকে মিথাইল, ইথেন থেকে ইথাইল, বেনজিন থেকে বেনজাইল, না বেনজিন থেকে ফিনাইল। তাহলে বেনজাইলিক হ্যালাইড কি হবে, ওর সাথে হ্যালোজেন দিয়ে দাও। তাহলে এর কার্বনটাও কি আছে, sp3 সংকরায়ন। তাহলে দেখো প্রথম যে তিনটে আমরা লিখলাম, এই যে প্রথম তিনটে, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড, অ্যালাইলিক হ্যালাইড আর বেনজাইল হ্যালাইড, এই তিনটেতে হ্যালোজেন কোন সংকরায়নে কার্বন যুক্ত থাকে, sp3, ওটা লিখে রাখতে পারো। যেই প্রথম যে তিনটে অ্যালকাইল হ্যালাইড, অ্যালাইলিক হ্যালাইড, বেনজাইল হ্যালাইড, এই তিনটের ক্ষেত্রেই হ্যালোজেন পরমাণুটা sp3 সংকরায়িত কার্বনের সাথেই যুক্ত থাকবে। এমনকি তোমাদের বইতে ভাগ করে লেখা আছে, তো ওইগুলোর দিকে আমাদের নজর যায় না, আর পরীক্ষায় যখন ঠিক পড়ে যাবে তখন তো সমস্যা হবে। তখন না পরীক্ষায় কোশ্চেন কি দেবে, ধরো দেখো প্রথমে এই তিনটের মধ্যে কি আছে, sp3, আর পরের যে দুটো আছে না, এই দুটোতে হ্যালোজেন কোথায় যুক্ত থাকবে, sp2 সংকরায়িত কার্বনে যুক্ত থাকবে। তো পরীক্ষায় তো কোশ্চেন দিল যে নিচের কোন যৌগটিতে হ্যালোজেন পরমাণুটি sp3 সংকরায়ন কার্বনে যুক্ত আছে, দিয়ে এই তিনটে নাম, এর থেকে একটা নাম বা এর থেকে দুটো নাম মিশিয়ে তোমায় কোশ্চেন দিয়ে দিল। তো তুমি যদি না জানো নাম থেকে সংকেত, কি করবে পরীক্ষায়? এবার বোঝা গেছে, শুধু সংকেত পড়লেও হবে না, তার সংকরায়নগুলো পড়তে হবে। তাহলে প্রথম তিনটে হচ্ছে sp3, পরে দুটো হচ্ছে sp2। আচ্ছা তাহলে বেনজাইল হ্যালাইড, আচ্ছা এর ক্ষেত্রে কি রিঅ্যাকশন হবে বলো, SN1 না SN2, কোনটা ভালো হবে? হ্যালোজেন বাদ দাও। দেখো যখনই তোমার পরীক্ষায় কোশ্চেন দেবে এরকম যে SN1 হবে না SN2, আগে SN1 এর কথা ভেবে নিয়ে আগে হ্যালোজেনটাকে সরিয়ে দাও। যদি স্যার কার্বোক্যাটায়ন স্টেবল হয়ে যায় তাহলে স্যার আমার SN1 হয়ে গেল, আর যদি না স্টেবল হয় এবার দেখবে যে বাল্কি গ্রুপ আছে কি নেই, তখন SN2 বলতে পারো, নাহলে বলবে কোনোটাই হবে না। দেখলে এমন শর্ত দেওয়া আছে যেটা স্যার কোনো দিকেই যাচ্ছে না, মানে বাল্কি গ্রুপও অ্যাভেলেবল প্লাস মানে কার্বোক্যাটায়ন স্টেবল হচ্ছে না, তার মানে কোনোটাই হবে না। আচ্ছা তো এখানে কি হবে বলো, এর ক্ষেত্রে এক্সটা বাদ দেবো আমরা, দিলে কি পাবো, বেনজাইল কার্বোক্যাটায়ন পাবো CH2+। এটা কি হবে, ডবল বন্ড সিঙ্গেল বন্ড পজিটিভ, রেজোনেন্স হবে, স্টেবল হবে, মানে SN1। তার মানে অ্যালাইলিক হ্যালাইড এবং বেনজাইলিক হ্যালাইড দুটোর কোন রিঅ্যাকশন করার প্রবণতা বেশি, SN1, আর অ্যালকাইল হ্যালাইডগুলো বেসিক্যালি কি হয়, SN2। যদি সেটা টার্সিয়ারি হয় তাহলে তার মানে ওটা তোমায় আইসোমার দিয়ে দেবে একাধিক। আইসোমার মানে ধরো দেয়া থাকলো N-বিউটাইল ক্লোরাইড, এভাবে দেওয়া থাকবে CH3 CH2 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 Cl, এটা থাকলো। এর ক্ষেত্রে কি রিঅ্যাকশন হবে, এরই একটা আইসোমার ফর্ম দেওয়া থাকলো CH3C CH3 CH3 Br। দেখো কোশ্চেন কিভাবে আপডেট হচ্ছে ধীরে ধীরে। তোমাকে বলা থাকলো যে একটা যৌগ দেওয়া আছে, এখান থেকে কিভাবে কোশ্চেন বানানো হচ্ছে। দেখো এর মধ্যে কটা কার্বন আছে, 4টা, কটা হাইড্রোজেন আছে, 4 2 8 2, এখানে কটা, 3 2 5 7 8 9 Cl। একটা যৌগের সংকেত হচ্ছে এটা, যেটা এক ধরনের অ্যালকাইল হ্যালাইড। এখান থেকে দুটো যৌগের সংকেত নির্ণয় করো যার একটিতে SN1 বিক্রিয়া ভালো হয়, একটিতে SN2 বিক্রিয়া ভালো হয়, এমন দুটি যৌগের সংকেত কি কি হবে। এবার বোঝা গেছে কোশ্চেন কিভাবে হতে পারে। তো এটা কি হবে 1 ডিগ্রি, এটা কি হবে SN2, এর কি হবে SN1। এবার বোঝা গেছে, এভাবে ধীরে ধীরে কোশ্চেন আপডেট হচ্ছে এখন। পারবে তো করতে, পড়তে পড়তেই কোশ্চেন কিন্তু আমরা অলরেডি পেয়ে যাচ্ছি নিটের, পরীক্ষায় কিন্তু পড়লে মনে থাকবে না। নেক্সট দেখো পরের যৌগ, দেখো কি আছে, ভিনাইল হ্যালাইড। এটা আমরা কি করে চিনবো, আচ্ছা ভিনাইল গ্রুপ কোনটা হয় জানো, ভিনাইল গ্রুপ হচ্ছে দেখো ইথিলিন হয় না, CH2 ডবল বন্ড CH2, এইখান থেকে একটা হাইড্রোজেন বাদ দাও, দিলে কি পাবে, CH2 ডবল বন্ড CH, এইটা ফাঁকা হবে, তো এটাকেই বলা হয় ভিনাইল গ্রুপ। তাহলে ওর সাথে হ্যালোজেন নিয়ে দেবো, তাহলে কি হবে ভিনাইল হ্যালাইড। তাহলে এর আসলে সংকেত হচ্ছে CH2 ডবল বন্ড CH, এর সাথে থাকবে হ্যালোজেন, এর নাম হচ্ছে ভিনাইল হ্যালাইড। এই যৌগটার নাম কি, ইথিলিন,
তার যে কোনো একটা হাইড্রোজেন বাদ দাও, যে কোনো একটা, তাহলে পড়ে থাকবে কি CH2 ডবল বন্ড CH। তো এই যে গ্রুপটা হয়ে গেল এর নাম ভিনাইল গ্রুপ। ওর সাথে হ্যালোজেন দাও তাহলে হবে ভিনাইল হ্যালাইড। হয়েছে? আচ্ছা তাহলে এর ক্ষেত্রে কি বিক্রিয়া হবে বলো, SN1 না SN2? এ কুছ নেই হোনে वाला, এর মধ্যে কিছুই হবে না। কেন বলো তো, কেন হবে না? রিজন শোন, যে কার্বনটার সাথে হ্যালোজেন আছে, এই কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চেন দেবে, এটা আমাদের এনসিটিতেও আছে, যে যেখানে হ্যালোজেনটা sp2 কার্বনে থাকবে তার ক্ষেত্রে নিউক্লিওফিলিক বিক্রিয়া তো হয় না। বা তোমরা এটাও পড়েছো, যদি এটা অ্যারাইল হ্যালাইড, তো এর ক্ষেত্রে কি হবে বলো তো? অ্যারাইল মানে কি, বেনজিন তো একটা অ্যারোমেটিক গ্রুপ, তার সাথেই হ্যালোজেন থাকবে, সেটা কি হবে? এটাও অ্যারাইল হ্যালাইড। তো এই দুটোর ক্ষেত্রে SN1 এবং SN2 কোনো বিক্রিয়াই ভালোভাবে হবে না। কেন হবে না? না, অ্যারাইলও হবে না, ভিনাইলও হবে না। এক কথায় sp2 কার্বনের সাথে যদি কোনো হ্যালোজেন থাকে তার সাথে বিক্রিয়া ভালো হবে না। কেন হবে না? প্রথম কথা যেটা দেখো, বাইরে থেকে কোন গ্রুপ অ্যাটাক করতে আসছে? নিউক্লিওফাইল, SN1 SN2 তো নিউক্লিওফাইল। তো নিউক্লিওফাইলের মধ্যে কি চার্জ থাকে? নেগেটিভ চার্জ। তাহলে নেগেটিভ এসে কাকে অ্যাটাক করবে? পজিটিভকে। ভালো করে খেয়াল করে দেখো, এই যে কার্বনটা যেটা দেওয়া আছে, মানে যার সাথে হ্যালোজেন যুক্ত আছে, ওই কার্বনের সাথে কি বন্ধন যুক্ত আছে? পাই বন্ধন। এর মধ্যেও কি আছে? পাই বন্ড। মানে বেনজিনের তো প্রত্যেকটা কার্বন নেগেটিভ চার্জ দ্বারা ঘেরা থাকে। তাই যদি পাই বন্ড থাকলে, পাই বন্ড মানে কি? অনেক বেশি ইলেকট্রন ডেনসিটি থাকে। পাই বন্ধন তো সহজেই ভেঙে যায়। তাহলে এই পাই বন্ধনে মানে কি, এখানে ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি আছে। তো নিউক্লিওফাইল ওখানে কি করে যাবে? নিউক্লিওফাইল মানে নেগেটিভ চার্জ, তাকে সে পৌঁছাবে তাড়াতাড়ি কোথায়? যদি পজিটিভ থাকে। তো আগেগুলোতে পজিটিভ পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে পজিটিভ করতে পারবে না। আবার কেন করতে পারবে? আরেকটা রিজন শোনো, এই যে হ্যালোজেন দেওয়া আছে না, হ্যালোজেনে কি আছে বলতো? লোন পেয়ার। আমরা তো জানি, পড়েছি লোন পেয়ার রয়েছে। দেখো, ডবল বন্ড, সিঙ্গেল বন্ড, লোন পেয়ার। কি হবে এখানে? রেজোনেন্স। তো এই কার্বন হ্যালোজেন বন্ধনটা কি বন্ড হবে? পার্সিয়াল ডবল বন্ড হয়ে যাবে, মানে আংশিক দ্বিবন্ধন হয়ে যাবে। এই বন্ধন তুমি আর সহজে ভাঙতে পারবে? তা লিভিং গ্রুপ সহজে বাদ যাবে না। তার মানে স্যার SN1 SN2 কোনোটাই ভালোভাবে হবে না। তাহলে পরীক্ষা এমন কোশ্চেন দিতে পারে, নিচের কোন যৌগটির SN1 SN2 কোনোটিই ভালোভাবে ঘটে না? কোনটা হবে তাহলে? হয় ভিনাইল, নাহলে বেনজেন, নাহলে অ্যারাইল হ্যালাইড। বোঝা গেছে কি বললাম? SN1 SN2 কোনোটা ভালোভাবে হবেই না। কিন্তু আগেরগুলোতে কি ছিল? কোনোটা SN1 হতো, কোনোটা SN2 হতো, মোটামুটি কিছু একটা। বাট ভিনাইল অ্যারাইলের ক্ষেত্রে কি হবে? কোনো রিয়াকশনে সুষ্ঠুভাবে হবে না। তার দুটো রিজন, একটা কি বলবো, মানে অনেক রিজন তোমাদের বইতে দেওয়া আছে, মেন রিজন দুটো। একটা হচ্ছে এই কার্বনগুলো কি থাকে? অনেক বেশি নেগেটিভ চার্জ থাকে, কেন? পাই ইলেকট্রনের জন্য। আর একটা হচ্ছে এই হ্যালোজেনটা এর সাথে কি করে নেয়? রেজোনেন্স করে নেয়। ফলে কার্বন হ্যালোজেন বন্ধনটা দ্বিবন্ধন, ডবল বন্ড ক্যারেক্টার পেয়ে যায়। এই জন্য বন্ধনটা সহজে ভাঙবে না, তাই হয় না সহজে। বলো ক্লিয়ার? এইগুলো আমাদের পরীক্ষায় দেওয়া থাকে। নামের সাথে সংকেত খুব ভালো করে মনে রাখবে, কারণ নাম দিয়ে দেয় কিন্তু পরীক্ষাতে।